গুড মর্নিং। ফেরারিমন ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকের ব্লগটা একটু অন্যরকম। দীর্ঘ অনেক দিন ক্যাফে চালানোর পর আমরা দুজনেই ছুটি নিয়েছি 13 এবং 14, অর্থাৎ আজ ও কাল। তো আসা গেছে বাড়িতে। তো আমি যাচ্ছি কলেজের এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে গোবরডাঙ্গা। তো দেখা যাক দিনটি আজ কেমন কাটে, এবং যার সাথে দেখা করতে যাচ্ছি সে এক অমায়িক ছেলে, খুবই মিশুকে, এবং আপনাদের দেখাবো। খুব একটাই আজকের ব্লগে আসার সঙ্গে নেই। তো আমি ধরবো গোবরডাঙ্গা লোকাল বিআরটি থেকে 9:34 যেটা টাইম। তো বেরিয়ে পড়তে হবে আমাকে এখনই, যেহেতু আমি বেলঘরিয়া থেকে যাচ্ছি। তো সঙ্গে বেলঘরিয়া স্টেশন চলে এসেছি, তবে আমার ট্রেন এখান থেকে না, যেতে হবে বিরাটি স্টেশন, এখান থেকে একটা অটো করে। যাওয়ার পথে অনুপমের জন্য একটি ছোট্ট গিফট নিয়ে নিলাম, আমার মনে হয় এটা ওর খুবই ভালো লাগবে। আমরা তো বাইরে প্রচুর ঘুরি, কিন্তু আমাদের সোনার বাংলায় কত দেখার জিনিস আছে আমরা মিস করে ফেলি। আজ কিছু আনকভার করি। 1 ঘন্টা মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেই এলাম গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা এখন ট্রেন ঢুকছে, তবে অনুপমকে অলরেডি ফোন করে দিয়েছিলাম যখন মসলন্দপুর থেকে ট্রেনটি ছাড়ছিল। গোবরডাঙ্গা কিন্তু একটি ঐতিহ্যময় জায়গা, এর অনেক ইতিহাস আছে। গোবরডাঙ্গার রাজবাড়ি সবই দেখাবো। রাজবাড়ি তখন বন্ধ থাকে, যদি ভাগ্যে থাকে তো দেখাবো আপনাদের। স্মাইল। এই হচ্ছে অনুপম, একটু হালকা লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে। অনুপম এখন রেডি হচ্ছে, বলছে চা খেতে যাবে, বলছে রাজবাড়ির বেশেই সাজছে। তাহলে আমরা একটু টি ব্রেকে বেরোবো, তারপরে এসে লাঞ্চ করে তারপরে বেরোবো সাইট সিনে। এসে গেছি গোবরডাঙ্গা বড় মনসা বাড়ি। এখানে খুব জাঁকজমক করে মনসা পুজো হয়। ঠাকুরটা তো আপনাদের দেখাবো, কিন্তু ঢুকেই যেটা বাদিকে দেখলাম, এখান থেকে কিন্তু একটি রথও বেরোয়। খুব সুন্দর দেখতে রথটি। অনুপম আর রাজ ভাই মিলে পুরো জায়গাটি ঘুরে দেখাচ্ছিল। পরিবেশটা ছিল খুবই শান্ত এবং স্নিগ্ধ। মনসা মন্দিরে কিন্তু ইনি থাকেন, এবং আমাকে বেশ ভালো করে স্ক্যান করে নিচ্ছিল, যেহেতু আমি নতুন লোক। মন্দিরের ডান দিকেই রয়েছে সেই মনসা বাড়ি। এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে অন্য একটি জায়গায়। অনুপম বলল এটা নাকি ছিল রাজবাড়ির কালী মন্দির। বারোটা থাকে, নিয়ম অনুযায়ী 12টা থাকে। 12খানা শিব মন্দির আছে, 12খানা শিবলিঙ্গ। হরিকাঠ, কালী মায়ের ফটো বা ভিডিও আমি তুলিনি, তার কারণ মা হচ্ছে তখন বস্ত্র ধারণ করছিলেন এবং ফুল দিয়ে সজ্জিত হচ্ছিলেন। অনুপমই হচ্ছে আজকে আমাদের গাইড, ওর চোখ দিয়েই দেখা গোবরডাঙ্গা। সাধারণত বন্ধ থাকে জমিদার বাড়ি। হ্যাঁ, অপূর্ব সুন্দর। জেনারেলি দুর্গাপুজোতে খোলে। তুই আসিস না?
জমিদার বাড়ি, মুখার্জি জমিদার বলা হতো। এনাদের কারণেই গোবরডাঙ্গাতে আজকে রয়েছে 3.5 নম্বর প্ল্যাটফর্ম। চেষ্টা করবো যাওয়ার সময় একবার দেখানোর। অনুপমের কথা মতো সেখান থেকে নাকি জমিদার বাড়ির হাতি ঘোড়া নামতো 3.5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রতি দুর্গাপুজোয় এখানেই দুর্গাপুজোটা হয়। এটা হচ্ছে সেই দুর্গা মন্দির, যদিও এখন বন্ধ আছে। দুর্গাপুজোর সময় ভীষণ ভিড় হয় এবং সবার জন্য খোলা থাকে রাজবাড়ি। এটা আলাদা একটা ব্যাপার আছে, তাই না? জমিদার বাড়ির একটা ব্যাপার, জমিদার বাড়ির ব্যাপার আলাদা। এসব জানলা শুনে কোথাও পাবে, কোনো জায়গায় দেখা যাবে না এই ব্যাপারগুলো। তা পাবি আদি কলকাতায়, কলকাতার কিছু জায়গায় আছে। হ্যাঁ, নতুন ছাত্রী আগে থাকতো না। রাজবাড়ি দেখেই আমরা চলে গেলাম ফাইনালি চায় স্টোরি বলে একটি রোড সাইড ক্যাফেতে। সেখান থেকে 3টে লেবু চা খেয়ে গলা ভিজিয়ে বেরিয়ে পড়বো আমরা কঙ্কনা বাউরের দিকে। ঝটপট চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটি হচ্ছে সেই বিখ্যাত কঙ্কনা বাউর। ঘোড়ার খুরের শেপে একটি হ্রদ। রোদ কিন্তু প্রচুর, তবে তীব্রতা অতটা না। ফুরফুরে বেশ হাওয়া বইছে, সব মিলিয়ে বেশ একটা মনোরম পরিবেশ। চণ্ডীতলা ঘাট, শিবলিঙ্গ আছে একটা, পুরনো শিবলিঙ্গ, অনেক পুরনো। চণ্ডীতলা ঘাটে কিছুক্ষণ কাটিয়ে চলে গেছিলাম অনুপমের বাড়িতে। অনুপম বেশ ভালো খাবারের আয়োজন করেছিল, সুস্বাদু খাবার ছিল। ছিল পোলাও, চিকেন কষা, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি, গিয়েই খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে এসে রাজের সাথে আলাপ। সে অনুপমের বন্ধু, তবে থাকতে থাকতে যেন আমারও বন্ধু হয়ে গেছে কখন বুঝতে পারিনি। অনুপমের বাড়িতে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম আবার। দুপাশে সবুজ চাদর পেরিয়ে, জলাভূমি পেরিয়ে, অনেকটা পথ পেরিয়ে এবার আমরা একটু দাঁড়াবো। খাওয়া দাওয়ার পর এবার তাহলে টিপির ঘাট। লং রাইডের মাঝে ঘুরে রাজভাইকে দেখছিলাম, রাজভাইয়ের সেরা হেয়ারস্টাইল। রাজ বোধহয় ফোনে তার পার্সেল রিসিভ বা ওটিপির কিছু একটা কাজ করছিল, ততক্ষণ আমরা পাশে এই ভাইটির মাছ ধরা দেখছিলাম। তাহলে অনুপম কোথায় যাচ্ছে এখন আমরা? টিপির ঘাট। একদম খাওয়া দাওয়া করে পাঞ্চি হচ্ছে। না কপাল খারাপ। সেখানে দেখলাম 3টে কই ধরেছে। নামতে হবে মনে হয়, কি টোল ট্যাক্স নেবে নাকি? ও দাঁড়িয়ে বলছে না, এই টোল ট্যাক্স নিতে পারে। ঠিক আছে, বসো আসো। এই তো যেটা হচ্ছে যমুনা নদী, পৌঁছে গেছি টিপি ঘাট। হালকা স্রোত আছে। বাঁশের সাঁকো, কাঁচা ব্রিজ, কিন্তু এর উপর দিয়ে বাইকও যায়। হেভি লাগছে। হ্যাঁ, জায়গাটা শুনতে পাচ্ছি। এই বাঁশের সাঁকো দিয়ে বাইক যাচ্ছে। এই দৃশ্য কোথায় শুধু গ্রামে দেখা যাবে না, শুধু টিপি ঘাটে। টিপি গ্রাম, আর টিপি গ্রামে টিপি ঘাট। চলো সাঁকোতে যাবো।
যমুনা নদী বয়ে চলেছে। এবার আমরা হেঁটে হেঁটে যাব যমুনা নদী ও ইছামতির মিলনস্থল দেখতে। বাঁশের সাঁকো থেকে কিন্তু আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি, অনেকটাই পথ হেঁটেছি, আরও হয়তো অনেকটা এগোতে হবে আর কি, অনেকটা হাঁটতে হবে আরও। কেমন কাটলো দিনটা? দারুন দারুন, বহুদিন পর আসলাম গোবরডাঙ্গা থেকে, টিভির ঘাটে আসলাম মানে বহুদিন পর। ও ইভেন 10 বছর পর নাকি রাজবাড়ি ঢুকলো। হ্যাঁ একদম, গোবরডাঙ্গা বেরোনো হয় না, আর আমাদের জায়গা নিজেরাই বেরোতে পারি না কাজের চাপে। আমাদের দেখাও তো কতদিন পর, ও এসেছিল রেস্টুরেন্টে কিন্তু ভিড় ছিল, কথা বলতে পারিনি। বহুদিন পরে আসা হলো, এসব জায়গায় সান্নিধ্য হলো তো আবার। সব মাছ ধরতে যাবে একদম, পুরো মাছ ধরতে গেছে সব জায়গায়। এক, দুই, ক্যামেরার মধ্যে এক্সপিরিয়েন্স বলতে খুব ভালো জায়গা। এই ইছামতি আর যমুনার যে মিলনস্থল, এটা এই জায়গায় আসতে পারার একটা সৌভাগ্য আমাদের হয়েছে। অনেকটা হেঁটে পৌঁছেছি আর কি। হ্যাঁ, হেঁটে পৌঁছেছি, এটাই একটা একটা অভিযান টাইপের হয়েছে, হ্যাঁ, অ্যাডভেঞ্চার হয়ে যায়। আর কিছুই না বলার, এই জায়গাটা সবাই দেখুক, এটাই ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই। যমুনা নদীর কোলে হয়তো আস্তে আস্তে সূর্যডুবি হবে, এবং সূর্যডুবির সাথেও যেন মনটাও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এবার ফিরে যেতে হবে। তবে প্রকৃতি ছিল অন্য কোনো প্ল্যান, সে কিন্তু খালি হাতে ফিরতে দেয়নি। দিয়েছে এক রাশি কাশফুল, দিয়েছে এমন একটি সুন্দর দৃশ্য যাতে আমরা আরও 5 মিনিট দাঁড়িয়ে যাই। টিপি গ্রাম বা টিপি ব্রিজ আসতে হলে আপনাদের মসলন্দপুর নামতে হবে বনগাগামী যে কোনো ট্রেন ধরে। সেখান থেকে শেয়ার গাড়ি করে চারঘাট, এবং চারঘাট থেকে এই টিপি ঘাট। এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 3.5। এখানে জমিদার বাড়ির হাতি ঘোড়া সব নাপতো। আজকের ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ওই ইউজ হয় না আর কি। হ্যাঁ।